নমস্কার, আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীথা। আজকের গল্প হলো সেই লোকটা, শিশির কুমার মজুমদারের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনারা আপনাদের পছন্দের গল্প আমাদেরকে পাঠাতে পারেন। আমরা সেই গল্পটি আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তবে শুরু হচ্ছে আজকের গল্প, সেই লোকটা। বৃষ্টি মাথায় করে বেগমপুর স্টেশনে পৌঁছে শুনলাম ট্রেনের অনেক দেরি। নতুন টাইম টেবিল মতে সময় প্রায় ঘন্টা দুয়ের মতো পিছিয়ে গিয়েছে। অগত্যা টিকিট নিয়ে সেকেন্ড ক্লাস ওয়েটিংয়ে হাজির হলাম। বাইরে তখন ঝোড়ো হাওয়ায় গাছপালার মাথাগুলো আছাড়ি পাছাড়ি খাচ্ছে। পথে লোক চলাচল নেই। স্টেশনের সামনে স্ট্যান্ডে কোনো রিক্সা বা গাড়িও নেই। নোংরা টানা লম্বা ওয়েটিং রুমে এখানে ওখানে অল্প কজন মানুষ জড়সড়ো হয়ে শুয়ে আছে। এক নজরে দেখেই বুঝলাম তারা সবাই হা ঘরের দল। যাত্রী বলতে আমি একাই। একটা বেঞ্চ হাতের কাগজটা দিয়ে ঝেড়ে বসলাম। কোনো কাজ না থাকায় কাগজটাই মেলে ধরে অন্ধকারের মাঝে পড়তে চেষ্টা করতে লাগলাম। সারাদিন কাজের ঝঞ্ঝাটে ওটা পড়ার সময় পাইনি। দু একটা বড় হেডিংয়ে চোখ বোলাতেই আলস্যে শরীর ভেঙে এলো। বার দুই হাই উঠল। ভীষণ ঘুম পেতে লাগলো। নড়ে চড়ে বসে আবার কাগজটা ভালো করে মেলে যেই ধরতে যাব, প্ল্যাটফর্মের দিক থেকে পিঠ কুঁজো একজন বুড়ো ঢুকলো ভিতরে। সেও যে ওই হাঘরের দলেরই একজন তাতে সন্দেহ ছিল না। লোকটা সোজা এসে বসে পড়ল আমার পাশে। ওর পরনের কাপড় ছেঁড়া ময়লা, পায়ের প্লাস্টিকের চপ্পলও তেমনই তাপ্পি মারা, আধ পেটা খাওয়া দেহ, চোখ কোটরে বসা। বসেই লোকটা কিন্তু আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, যেন কিছু বলতে চায়। ওর সাথে কথা বলার ইচ্ছা আমার ছিল না, তাই কাগজে মুখ ঢোকালাম। আড়াল পড়াতে আর কিছু বুঝতে পারলাম না ও কি করছে। এত জায়গা থাকতে এখানেই এসে বসলো কেন? কি ওর উদ্দেশ্য? কিও আমাকে বলতে চায়? আমাকে বলার মতো কি কথা ওর থাকতে পারে? নিশ্চয়ই ওর কোনো বদ মতলব আছে। মতলব ছাড়া কি কেউ এত রাতে এমনভাবে পাশে এসে বসবে? খবরের কাগজের লেখাগুলো অন্ধকারে আরো এলোমেলো হয়ে গেল। একটা চিন্তা হলো, লোকটা কি এখনো ওর কোটরে বসা জল জলে চোখ দুটো দিয়ে তেমনি ভাবেই আমার দিকে তাকিয়ে আছে? মনে এসব চিন্তা এলেও হাসি পেল আমার। এসব কি আবোল তাবোল ভাবছি আমি? এই ওয়েটিং রুম আমার কেনা জায়গা নয়। এখানে যে কেউ বসতেই পারে, যেখানে খুশি। তা নিয়ে আমার ভাববার কি আছে? তাছাড়া কারো কোটরে বসা চোখ হলেই তো আর সে বদলোক হয় না। আর এ তো আতপেটা খাওয়া কমজোর মানুষ, আমার সাথে গায়ের জোরে পারবেই না। তবে কেন এত ভাবছি আমি? কাগজ নামিয়ে ওর দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। কি সর্বনাশ! লোকটা তার সেই আতঙ্ক ভরা ভীষণ দৃষ্টি মেলে তেমনি ভাবেই আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় ওর চোখের পলকও পড়েনি তখন থেকে। চোখে চোখ পড়তেও কোনো ভাবান্তর হলো না। আমার মনের মধ্যে কেমন যেন ঝড় উঠল। তাড়াতাড়ি আবার কাগজের আড়াল টানলাম দুজনের মাঝে। লোকটা কি পাগল? নইলে ওর চোখে অমন ভয়ঙ্কর দৃষ্টি কেন? একটা পাগলের সাথে এমন করে পাশাপাশি তো বসে থাকা যাবে না, আর উচিতও না। কে বলতে পারে কখন কি করে বসবে? উঠে চলে যাব অন্য বেঞ্চে? নাকি লোকটা বদ, ধমকে দিলেই টিট হয়ে যাবে? যা ওর চেহারা আর বয়স, তাতে তো ওকে ভয় করার কোনো কারণ নেই। পরক্ষণেই মনে হলো কি হবে ধমক দিয়ে।
ঝামেলা বাড়বে বই, তাতে তো হয়তো কমবে না। তার থেকে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসাই বুদ্ধিমানের কাজ। কাগজ মুড়ে নিচু হয়ে পায়ের কাছে রাখা অ্যাটাচিটা ধরলাম। সোজা হয়ে শেষবারের মতো ওর দিকে তাকিয়ে সত্যিই আতঙ্কে আমি কেঁপে উঠলাম। লোকটা তেমন ভাবেই তাকিয়ে আছে, ওর দৃষ্টিতে প্রচণ্ড জিঘাংসা মেশানো। আমি মনে মনে ওকে অপছন্দ করছি তা যেন ও বুঝতে পেরেছে, তাই ওর রাগ। বড় বড় পা ফেলে আমি অন্য প্রান্তের একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। বাইরে তখনও দুর্যোগ সমানে চলেছে। ওয়েটিং রুমে তখনও আমি একাই যাত্রী। ভয়ঙ্কর লোকটা যাত্রী নয়, অন্য আর নতুন কোনো যাত্রীও যে এই দুর্যোগে আসবে তাও মনে হয় না। এখন যদি ও আবার উঠে এসে আমার পাশে বসে, তবে বেশ অস্বস্তি নিয়ে বারবার আমি ওর দিকে তাকাতে লাগলাম। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ও আর আমার কথা মনে রাখে। বেঞ্চে 2 পা তুলে দিয়ে ও 2 হাঁটুর মধ্যে মাথা গুজে বসেছে। বোধহয় অমন করেই ও একটু ঘুমিয়ে নিতে চায়, কি জানি, হয়তো ওই বেঞ্চটাকেই ও বরাবর ওর রাতের আস্তানা বানিয়েছে। আজ আমাকে তা দখল করতে দেখেই রাগে অমন করছিল। এখন নিজের অধিকার ফিরে পেয়ে খুশি। আর নড়াচড়া করতে দেখলাম না ওকে। একটু সাহস ফিরে এলো আমার। কি ভয়ই না পেয়েছি মিছিমিছি। আবার কাগজটা খুলে ওয়েটিং রুমের টিমটিমে আলোর অন্ধকারে পড়তে চেষ্টা করলাম। এক জায়গায় দেখলাম লেখা আছে, দিল্লিতে সংসদে রেলযাত্রীদের নিরাপত্তার কথা নিয়ে ঘোর তর্কযুদ্ধ হয়ে গিয়েছে। বিরোধীরা অনেক নজির তুলে রেল ভ্রমণ যে আজকাল কত বিপজ্জনক তা বোঝাতে চেষ্টা করেছে। সরকার নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর পড়ে আমার হাসি পেল। সবই হয়তো হবে, কিন্তু আজ এই মুহূর্তে ভীষণ ঝড় জলের মাঝে রাতের নির্জনতার সুযোগ নিয়ে যদি ওই পাগলটা আমাকে আক্রমণ করে, তবে কে আমাকে সাহায্য করবে? ওই ঘুমন্ত হাঘরের দল? কখনো না। পরের ঝামেলায় মাথা ঘামাবার মতো মানসিকতা নিয়ে ওরা জন্মায়নি। ভাগ্যে যা আছে আমার তাই হবে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম চিন্তায়। হঠাৎ তাকিয়ে দেখি, কি আশ্চর্য, লোকটা ওখানে নেই। নেই ঘরের অন্য কোনোখানেও। গেল কোথায় ও? তবে কি ও আবার প্ল্যাটফর্মের দিকেই চলে গিয়েছে? বাইরে দুর্যোগ, তা হোক, তবুও ভালো হলো। নইলে মনে ভয় আর সন্দেহ নিয়ে বাকি সময়টুকু আমাকে কি অস্বস্তির মাঝেই না কাটাতে হতো। খুশি মনে কাগজটা তুলে সামনে তাকিয়ে আমি শিউরে উঠলাম। আমার আর সামনের দেওয়ালে মাঝখানে বসে আছে লোকটা। সে কি চোখের দৃষ্টি! আতঙ্কে আমার মুখ দিয়ে অস্পষ্ট একটা আওয়াজ বার করা হয়ে গেল। কে ও? কি চায় ও? অমন করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আমি তো ওকে চিনি না। তবে হুড়মুড় করে উঠে পড়লাম আমি। দরজা দিয়ে বাইরে বার হওয়ার সময় স্পষ্ট শুনতে পেলাম কে যেন বিভৎস একটা অশরীরী গলায় বলল, যাও, আমিও আসছি পিছনে পিছনে। অমন ভয়ঙ্কর কর্কশ গলা কি কখনো কোনো মানুষের হতে পারে? এই যেন ওর দেহের ভিতর থেকে আর একজন কেউ জোর করে কথা বলছে। কেউ কেউ আমি ভয় ছুটতে আরম্ভ করলাম। বাইরে ওদিকের ঘরে স্টেশনের লোকজনরা আছে। সে ঘরের পাশে গিয়ে থামলাম। এখন আমাকে লোকজনের মাঝেই থাকতে হবে। এক মুহূর্ত আর এই লোকটার সাথে থাকা উচিত হবে না। ভিজে সারা গা দিয়ে আমার জল ঝরছিল। রুমাল বার করে হাত মাথা মুছতে লাগলাম। কিন্তু কে ওই লোকটা?
হঠাৎ মনে হলো সর্বনাশ করে বসে আছি আমি। আতঙ্কে ভয়ে পালিয়ে আসার সময় সঙ্গের অ্যাটাচিটাই আনাই হয়নি। ওতেই আছে আমার সর্থা সর্বস্ব, আজ বিকালে পাওয়া কন্ট্রাক্টরি কাজের টাকা, অনেক টাকা। ওই টাকার জন্যই তো এখানে এসেছি আমি। অ্যাটাচিটা এখনো পড়ে আছে বেঞ্চের পাশে, ওই লোকটার সেই ভয়ঙ্কর দুটো চোখের সামনে। তবে কি লোকটা বদ? অনেকক্ষণ থেকেই আমার পিছু নিয়েছে, সব কিছু জেনে ফোন দিয়ে এটে ভয় দেখানোর ফাঁদ পেতেছে, আর বোকার মতো আমি তাতে জড়িয়ে পড়েছি। টাকা নিয়ে এখনো পালাবে? একই বোকামি করলাম আমি। ওয়েটিং রুমে তো আরো অনেক হাঁঘরে মানুষ ছিল, তাদের সামনে ও আমার কি করতে পারত? কেন এই সহজ কথাটা মনে হলো না আমার? চোখ পাকিয়ে অমন করে রাতের অন্ধকারে তো অনেকেই ভয় দেখাতে পারে। ভেন্টিলোকুইজম জানলে অমন গলার স্বরও বদলানো যায়। এত কথা জেনেও কেন আমি এমন বোকামি করলাম? ফিরে গিয়ে আর কি ওর দেখা পাবো? অমন করে ভয় দেখাতে পারে যে? সে তো চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ওই অ্যাটাচি কি আর আমি ফিরে পাবো? রাগে দুঃখে নিজের গালেই চড় মারতে ইচ্ছা হলো। বৃষ্টিতে ভিজে ছুটে গিয়ে দাঁড়ালাম আবার ওয়েটিং রুমের দরজার সামনে। এক নজরে ঘরের ভিতর দেখেই বুঝলাম আমার সর্বনাশ হয়ে গিয়েছে। কোথাও লোকটা নেই, নেই আমার অ্যাটাচিও। আমার চিৎকার চেঁচামেচিতে হা ঘরের দল উঠে বসল। তারা তো আমার কথা শুনে অবাক। ওর মুখের দিকে চাইতে লাগলো। হয় ওরা সত্যিই ঘুমাচ্ছিল, না হয়তো ওরাও এই ষড়যন্ত্রের শরীর। একজন তো বলেই বসলো, বাবু আমি তো অনেকক্ষণ জেগে আছি, কই আপনাকে তো এখানে আসতে দেখিনি, আপনি অন্য কোথাও বসেছিলেন, সেখানে দেখুন গিয়ে। বলে কি লোকটা? বেশ বুঝতে পারলাম আমি এদের শিকার হয়েছি। দল বেঁধে এরা আমার সর্বনাশ করেছে। রাগে দুঃখে আমি তখন পুলিশ পুলিশ বলে চিৎকার শুরু করে দিয়েছি। তা শুনে হাঘরেদের কজন তো দাঁত বার করে হাসতেই লাগলো। ওরা জানে এই দুর্যোগে এত রাতে ধাপধারা গোবিন্দপুর রেল স্টেশনে আর যারাই থাক না কেন পুলিশরা পাহারায় নেই। চিৎকার শুনে স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান ছুটে এলেন। আমার সব কথা শুনে স্টেশন মাস্টার আলো তুলে ধরে হাঘরেদের প্রত্যেককে দেখে বললেন, এদের কাউকে তো কখনো চুরি টুরি করতে দেখিনি। এরা মশাই সত্যিই হাঘরে, তবে আজ হাঁদুকে এখানে দেখছি না। সে মশাই সত্যিই পাক্কা চোর, তার পক্ষে সবই সম্ভব। আমি বললাম, তবে সেই পাগলের ভান করা লোকটা কে? সে এলো কোথা থেকে? উনি বললেন, এদিকে তো আছে এক যুগী পাগল, তা সে তো স্টেশনে কালে ভদ্রে আসে না মশাই, এ কাজ কখনো সাজা পাগলের, সেদিকের লোক নয়। আপনি থানায় যান, তারা যদি এর কোনো হদিশ করতে পারে। পয়েন্টসম্যান বলল, বড় রাস্তা ধরে সোজা উত্তরমুখ চলে যান বাবু, বড় ঝাঁকড়া বটগাছ পার হলেই থানা, খুব কাছে, 3 কিলোমিটারের পথ হবে। থানা দারোগা বাবু খুবই হুঁশিয়ার, তিনি ঠিক মামলা ফয়সলা করবেন। বাইরের ঝোড়ো হাওয়া আর ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে আমার অত দুঃখেও হাসি পেল। বুঝলুম আর মিথ্যে টাকার শোক করে লাভ নেই। হাত ঘড়িতে দেখলাম ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, কিন্তু সে ট্রেনও এলো বেশ দেরি করে। ট্রেনে ভিড় ছিল না, প্রায় খালি একটা কামরাতে উঠে শুয়ে পড়লাম। মনের অবস্থা এমন ছিল যে ঘুম আর এলো না। কত সব বোকামির কথা কাগজে পড়েছি আর হেসেছি, আর আজ আমি নিজেই তার শিকার হলাম। প্যাসেঞ্জার ট্রেনটা ধিকোতে ধিকোতে চলছিল, প্রত্যেক স্টেশনে থামছিল। কিছুক্ষণ পরে তেমনি একটা স্টেশনে এসে থামলো। ততক্ষণে ঝড় বৃষ্টি থেমেছে, ঝোড়ো হাওয়ার দাপটও কম। কে যেন উঠলো কামরায়, বসলো এসে পিছনে।
সে সবে আমার তত খেয়াল ছিল না। নিজের দুর্ভাগ্যের চিন্তায় বিভোর ছিলাম। হঠাৎ কার নিঃশ্বাস পড়তে চমকে ফিরে তাকালাম। তাকিয়েই আমি পাথর হয়ে গেলাম। সেই লোকটা আমার পাশে বসে, চোখে ওর সেই বিভৎস দৃষ্টি। আমি তাকাতেই ও তেমনি ভয়ঙ্কর গলায় বলল, পেছন পেছন আসব, বলেছিলাম, এসেছি। বসার বেঞ্চ কারোর কেনা নয়, ময়লা ছেঁড়া কাপড় পরে থাকলেই সবাই চোর নয়, আর তাকালেই কেউ বদলোকও হয় না। ছি ছি। বসার বেঞ্চ কারো কেনা নয়, ময়লা ছেঁড়া কাপড় পরে থাকলেই সবাই চোর হয় না, তাকালেই কেউ বদলোকও হয় না। ছি ছি ছি। ভীষণভাবে শেষবারের মতো তাকিয়ে ও উঠে দরজা দিয়ে নিচে নেমে গেল। ট্রেনটাও সঙ্গে সঙ্গে আবার চলতে আরম্ভ করলো। হুঁশ ফিরতেই আমার মনে পড়ে গেল, এই লোকটাই তো আমার অ্যাটাচি চুরি করেছিল। আমি চেঁচিয়ে উঠলাম, আমার অ্যাটাচি, আমার অ্যাটাচি! ওই লোকটা আমার অ্যাটাচি নিয়ে গেছে। উঠে অ্যালার্ম চেনটা ধরতে যাচ্ছিলাম, পাশের একজন ভদ্রলোক ধমকে বললেন, আরে মশাই, কি পাগল হলেন নাকি? অ্যাটাচিটা তো পায়ের কাছেই গড়াগড়ি যাচ্ছে। বসুন বসুন। ঘুমিয়ে পড়েছিলেন নাকি? ঘুমিয়ে চোরের স্বপ্ন দেখেছিলেন, তাই তো? কিন্তু অ্যাটাচিটা এলো কি করে? পাগলটাই দিয়ে গেল। কিন্তু অ্যাটাচিটা এলো কি করে? ওই পাগলটাই দিয়ে গেল। বোকার মতো অ্যাটাচিটা তুলে নিয়ে ধপ করে বসে পড়লাম আমি। তাড়াতাড়ি খুলে দেখি কাতা বাঁধা নোটের বান্ডিলগুলো সবই ঠিক আছে। ভদ্রলোক বললেন, ঘুমান আর যাই করুন, অ্যাটাচিটা সামনে রাখুন। বেগমপুরে নাকি এক কাণ্ড ঘটে গিয়েছে। শুনলাম ওখানে স্টেশনের এক ভদ্রলোকের এক স্যুটকেস চুরি করে এদিকে নামি চোর হাদু নাকি পালাচ্ছিল। তাকে নাকি দেখে ফেলে যুগি পাগল। সে হাদুকে তাড়া করে, সারা রাস্তা চেঁচাতে চেঁচাতে আসে। আশপাশের সবাই ভাবে ও পাগলের কাণ্ড, কেউই গা করে না। বটতলার থানার পাশে ধরা বটতলার থানার কাছে ধরা পড়ার ভয়ে হাদু নাকি ওকে ছুরি মারে। যুগি খতম। হাদু ও পগার পার বামাল সমেত। থানার সেপাইদের হাদুর নামই বলে যে গেছে যুগি। তারা স্টেশন খোঁজাখুঁজি করাতেই আমরা জানতে পারি ব্যাপারটা। আহা, যুগি পাগল বড় ভালো মানুষ ছিল। আমি বোকার মতো ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক বললেন, দিনকাল ভালো নয়, অ্যাটাচি সামনে তবেই ঘুমান মশাই। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। রাতজাগা গল্পকে সাপোর্ট করার জন্য রাতজাগা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনাদের পছন্দ কোনো গল্প আপনারা পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। রাতজাগা গল্প প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসে। তার জন্য রাতজাগা গল্পকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন। ধন্যবাদ।